আসসালামু আলাইকুম। ঢাকা কলেজের অনার্স তৃতীয় বর্ষে যারা আজকে রাষ্ট্রবিজ্ঞানের নন মেজর বিষয়ে ক্লাস করছো, তাদের সবাইকে আমার ক্লাসের শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছো। আমরা একটি একটি কঠিন এবং একটি দুর্যোগময় পরিস্থিতির মধ্যে দিয়ে অতিক্রম করছি। তো আশা করি এই দুঃসময়টি একসময় কেটে যাবে এবং আমরা একসময় আবার আমাদের ক্লাসে আমরা ফিরে যেতে পারবো। তো সেই আশা নিয়ে আজকে তোমাদের সাথে আমার অনলাইনে এটা নন মেজর তোমাদের সাথে আমার দ্বিতীয় ক্লাস। তো এই দ্বিতীয় ক্লাস হিসেবে তোমাদের সাথে আজকে আমি আমার কোর্সটির বিষয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। আমাদের রাষ্ট্রবিজ্ঞান ছাড়াও অন্যান্য সব বিভাগে যারা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ক এই নন মেজর কোর্সটি করছো, তারা ইতিমধ্যেই তোমরা জানো যে আসলে তোমাদের আগামী পরীক্ষার জন্য কোন কোন বিষয়গুলো জরুরি এবং সেই বিষয়গুলোর ভিত্তিতেই তোমাদের সাথে আমাদের এই নন মেজরের ক্লাসটি সাজানো হয়েছে। তো চলো আজকে আমাদের আলোচনার যেটি প্রধান বিষয় ছিল সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতার নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির প্রয়োগ এবং তাদের যে কার্যকারিতা। আচ্ছা, নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির প্রয়োগ সম্বন্ধে আলোচনা করতে গেলে যে বিষয়টি আমাদের প্রথমেই আলোচনায় আসে সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি বা ব্যালেন্স অফ পাওয়ার, যেটা আর কি সেপারেশন অফ পাওয়ার। আমরা জানি যে সরকারি ক্ষমতার উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এবং সরকারের ক্ষমতার অপব্যবহার আর যেটি হয় সেটি বন্ধ করার যে একটি চিন্তা, সেই চিন্তার আর ধারণা থেকেই কিন্তু নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি ধারণাটি প্রথম রাজনীতির আলোচনায় একটি বিষয়বস্তু হিসেবে আবির্ভূত হয়। সাধারণত দ্য ফেডারেলিস্ট একটি এর যে রূপকার ছিল তারা ছিল হচ্ছে হ্যামিল্টন ও মেডিসন। তো এই হ্যামিল্টন ও মেডিসন বিশেষত তারা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রেক্ষিতে তারা যে নীতিটি প্রচলন সর্বপ্রথম করেছিল, সেই নীতির উপরে ভিত্তি করেই কিন্তু আমাদের এই যে তত্ত্বগুলো আসলে সাজানো হয়েছে। তো তাদের প্রাথমিক উদ্দেশ্য ছিল যেটি হলো গিয়ে কেন্দ্রীয় আইনসভা যেটি থাকবে সেটি হচ্ছে কংগ্রেস, তার নিম্নকক্ষ যেটি থাকবে সেটি হলো প্রতিনিধি সভা। এবং তাদের প্রাথমিক উদ্দেশ্য ছিল যে এই সিনেট এবং এই কংগ্রেসের মধ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষা করা এবং উচ্চকক্ষ সিনেটের একটি যে নিয়ন্ত্রণ সেটিকে আসলে কার্যকরী করা। যেহেতু উচ্চকক্ষ, তাই উচ্চকক্ষ হিসেবে উচ্চকক্ষ ওর সদস্যরা অন্যান্য সকল ক্ষেত্রে অন্যান্য যে প্রতিনিধি সভা সদস্যদের উপর তাদের যে নিয়ন্ত্রণ যে কাঠামো সেটি বজায় রাখতে তারা সক্ষম হবে। তো ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতিটি হলো মূলত আসলে গণতন্ত্রের একটি রক্ষা কবচ হিসেবে আমরা দেখে থাকি। যেমন রাষ্ট্রবিজ্ঞানে সরকারের যে তিনটি বিভাগ পৃথকভাবে যারা গঠিত এবং স্বতন্ত্রভাবে তারা নিজের কাজগুলো সম্পন্ন করে থাকে, যেমন আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। আমরা জানি যে একটি দেশের শাসন ক্ষমতা বা একটি দেশের শাসন ব্যবস্থা সাধারণত তিনটি বিভাগের মাধ্যমে পরিচালিত হয়। একটি হচ্ছে আইন বিভাগ, একটি শাসন বিভাগ আর একটি হচ্ছে বিচার বিভাগ। আইন বিভাগ আইন প্রণয়ন করে, শাসন বিভাগ এরূপ আইনকে প্রয়োগ করে থাকে এবং বিচার বিভাগের প্রধান কাজ হচ্ছে বিচার কার্য সম্পন্ন করা। অর্থাৎ সরকারের এই প্রত্যেকটি বিভাগ কার্যত ক্ষেত্রে তারা স্বাধীন থাকবে এবং তারা এক বিভাগ অন্য বিভাগের এখতিয়ারভুক্ত এবং ক্ষমতার দ্বারা তারা নিয়ন্ত্রিত। এবং এটার যে প্রধান যে সুবিধা সেটি হচ্ছে গিয়ে রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা করা এবং আসলে ব্যক্তি স্বাধীনতা রক্ষা করা। সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের ব্যক্তি স্বাধীনতা রক্ষা করে গণতন্ত্রের ধারাটাকে অব্যাহত রাখাই হচ্ছে ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির প্রধান উদ্দেশ্য। তো এই নীতির সম্পর্কে যিনি প্রথম বলেছিলেন তিনি হচ্ছে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল, পলিবিয়াস ও সিসেরো।
এই তিনজন হন রাষ্ট্রবিজ্ঞানী সর্বপ্রথম এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির সম্পর্কে ধারণা দিয়েছিলেন। মধ্যযুগে আমরা ম্যালিসিও এবং 17 শতকে আমরা জানি যে জন লক, জে ভোদা এবং ব্ল্যাকস্টোন প্রমুখ এই মতবাদকে তারা পরবর্তীতে তারা সমর্থন প্রদান করেছিলেন। তো এই 18 শতকে ফরাসি রাষ্ট্রবিজ্ঞানী মন্টেস্কু নাগরিকদের স্বাধীনতা রক্ষা করার মাধ্যমে ব্যক্তি স্বাধীনতা রক্ষা করা এবং যে ক্ষমতা সেটিকে ক্ষমতার মতবাদকে একটি পূর্ণ রূপ দেওয়ার জন্য তিনি সর্বপ্রথম সরকারের এই তিনটি ভাগকে আলাদা এবং ভিন্ন ব্যক্তির হাতে ন্যস্ত করার ধারণা প্রবর্তন করেছিলেন। তো এজন্য আমরা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রধান প্রবক্তা হিসেবে আমরা মন্টেস্কুকে চিনে থাকি। মন্টেস্কু সর্বপ্রথম যে নীতিটি একসময় গ্রিক দার্শনিক অ্যারিস্টটল এছাড়া মধ্যযুগে অন্যান্য রাষ্ট্রবিজ্ঞানীগণ এই ধারণাটি যারা দিয়েছিলেন সেটি পরবর্তীতে আমরা দেখে থাকি যে মন্টেস্কু সেই ধারণাটিকে সমর্থন করে তার একটি বিস্তারিত ব্যাখ্যা প্রদান করতে সমর্থন হয়েছিলেন, যে আসলে ক্ষমতার পূর্ণ বিভাজন বা পূর্ণ যে ব্যক্তিটা সেটাকে আমরা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি হিসেবে দেখি, যেখানে সরকারের 3টি বিভাগ থাকবে এবং সরকারের আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ তারা প্রত্যেকে তারা নিজস্ব ক্ষেত্রে স্ব ক্ষেত্রে স্বাধীন থাকবে এবং স্বাধীনভাবে তারা তাদের রাষ্ট্রীয় কার্যক্রম, রাষ্ট্রীয় কাঠামোটা তারা পরিচালিত করবে এবং এরই মাধ্যমে আমরা ক্ষমতার পূর্ণ স্বতন্ত্রীকরণ আমরা লক্ষ্য করতে পারি। তো এর নীতির উপরে ভিত্তি করে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটি দেখা যেয়ে থাকে। কিন্তু আমরা যে এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটি আসলে পৃথিবীর কোনো দেশে, বিশেষ করে আমরা যদি আমাদের দেশের মতো দেশের কথা চিন্তা করি, সাথে সাথে বিশ্বের উন্নত দেশের কথা যদি ভাবি, আসলে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পূর্ণ প্রয়োগ বিশ্বের কোনো দেশেই কখনো দেখা যায় না। কারণ সরকারের যারা সরকারি দল যারা সরকার গঠন করে থাকে তারা যেমন আইনসভার সদস্য হয় এবং তারাই কিন্তু শাসন বিভাগটা কিন্তু তারাই নিয়ন্ত্রণ করে থাকে। এজন্য আইন বিভাগ আর শাসন বিভাগের মধ্যে মূলত আমরা খুব বেশি পার্থক্য কখনো লক্ষ্য করতে পারি না, কারণ এতে দেখা যায় যে অনেক সময় গণতান্ত্রিক ক্ষেত্রে বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অনেক সময় শাসকের সমস্যা দেখা দিতে পারে। তো আমরা এর আগেও আমরা পড়েছি যে মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা ক্ষমতার কিছুটা যে বিভাজন আমরা লক্ষ্য করি, কিন্তু এই ক্ষমতার বিভাজনটাকে যেন কেউ তার অপব্যবহার করতে না পারে, এজন্য এই ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতিটিকে আমরা আরেকটি তত্ত্বের মাধ্যমে তাকে আমরা সীমাবদ্ধ করে রেখেছি। সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি। আমরা বিশ্বের খুব গুটি কয়েক দেশ, বলতে গেলে নেই বললেই চলে, যে নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির প্রয়োগ আমরা একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থায় আমরা লক্ষ্য করে থাকি, যেহেতু ওদেরই একমাত্র আমরা দেখি যে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগটা আসলে 3টি প্রতিষ্ঠানের আলাদা প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয়। যেমন আইন বিভাগটি নিয়ন্ত্রণ করে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস, শাসন বিভাগটি নিয়ন্ত্রণ করে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি, আর বিচার বিভাগটি নিয়ন্ত্রণ করে মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ আদালত। যেহেতু 3টি প্রতিষ্ঠানের কাছে আলাদা ভাবে এই ক্ষমতাটি আসলে ব্যবহার করা হয়, তো এজন্য তাদের যে পারস্পরিক নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির উপরে ভিত্তি করে গড়ে উঠেছে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের এই শাসন ব্যবস্থা। এই নীতির মূল উদ্দেশ্য হচ্ছে যে ক্ষমতার অপব্যবহারটাকে রোধ করা, ক্ষমতার রক্ষা কবচ করা এবং ব্যক্তি অর্থাৎ নাগরিক স্বাধীনতাটা রক্ষা করা। মার্কিন যুক্তরাষ্ট্রের যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থা যদিও ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির অনুসরণ করা হয়েছে, তারপরও আমরা দেখি যে আসলে সরকারের এই বিভিন্ন বিভাগ যাতে অবাধ ও সীমাহীন স্বাধীনতা কেউ ভোগ করতে না পারে, এজন্য এই নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির মাধ্যমে ক্ষমতার অপব্যবহারটাকে রোধ করা হয়েছে।
তো আসলে এখন আমরা আমাদের আজকের ক্লাসের মূল আলোচনায় আমরা যাই যে নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতিটা মার্কিন যুক্তরাষ্ট্রে কীভাবে কাজ করে, তার প্রয়োগ এবং আসলে সেটি কার্যকর কতটুকু তার কার্যকারিতা আছে। তো যে কোনো প্রাতিষ্ঠানিক ব্যবস্থায় সরকারের এই তিনটি বিভাগ, যে তিনটি বিভাগকে আমরা জেনে থাকি, তো এই তিনটি বিভাগ প্রত্যেকটি এমন কিছু আনুষ্ঠানিক উপায় আসলে তারা লাভ করে যেটি নাকি একটি অপরটি দ্বারা বা একটি বিভাগ দুটি বিভাগ দ্বারা স্ব ক্ষেত্রে সাংবিধানিক ক্ষমতা তারা ক্ষমতা লঙ্ঘনে তারা নিবৃত্ত করতে পারে, তাকে আমরা বলে থাকি নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি। তাছাড়া আমরা বলতে পারি যে সরকারের যে তিনটি বিভাগ আছে, আরও সহজভাবে যদি আমরা বলি যে সরকারের যে তিনটি বিভাগ আছে, যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থায় এই তিনটি বিভাগকে স্বাধীন করা হয়েছে, তো এই তিনটি বিভাগ যেন তাদের নিজস্ব এখতিয়ার বহির্ভূত কোনো কর্মকাণ্ড ঘটানোর মাধ্যমে ক্ষমতার অপব্যবহার যেন করতে না পারে। তো এজন্য মার্কিন যুক্তরাষ্ট্রে একটি নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি প্রতিষ্ঠা করার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষমতার অপব্যবহারটা আসলে রোধ করা হয়েছে, এবং এটিকেই আমরা সাধারণভাবে বলে থাকি নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি, যেখানে এক বিভাগকে অন্য বিভাগের ক্ষমতা দ্বারা নিয়ন্ত্রণ করা অর্থাৎ সীমাবদ্ধ করার যে এখতিয়ার, সেটাকে আমরা সাধারণভাবে বলে থাকি নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি। এছাড়াও যদি আমরা আলোচনায় দেখতে পাই, তাহলে আমরা দেখব যে মার্কিন যুক্তরাষ্ট্রে কিছু রাষ্ট্রবিজ্ঞানী তারা মার্কিন যুক্তরাষ্ট্রের এই নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি এই সম্পর্কে আমাদের কিছু অভিমত তারা ব্যক্ত করেছেন। যেমন আমরা যদি অধ্যাপক হ্যামিল্টনের কথা আমরা বলি, তিনি এই ব্যবস্থাকে এমনভাবে সরকারের অভ্যন্তরীণ কাঠামোর একটি বিন্যাস হিসেবে উনি দেখে থাকেন, এবং এর মাধ্যমে বিভিন্ন বিভাগের মধ্যে পারস্পরিক সম্পর্কের মাধ্যমে এক বিভাগ অন্য বিভাগে নিজস্ব এখতিয়ার বহির্ভূত বাইরে বা সীমাবদ্ধ তার ক্ষমতা লঙ্ঘন করার যে ক্ষমতা, সেটি সীমাবদ্ধ করার একটি প্রক্রিয়া হিসেবে নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতিকে ব্যক্ত করেছেন। এছাড়া আমরা যদি দেখি যে বস্তুত আসলে সরকারের প্রত্যেকটি বিভাগই একটি বিভাগ অন্য বিভাগগুলো কর্তৃক কোনো না কোনোভাবে আসলে নিয়ন্ত্রিত হয়, এবং অবশ্যই তা ক্ষমতার ভারসাম্য নীতি বজায় রাখে, এবং ক্ষমতার বিন্যাসের এই নীতিটি হলো আসলে নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি, যেখানে ক্ষমতার পূর্ণ ব্যবহার হবে এবং কেউ তার এখতিয়ারের বাইরে কোনো ক্ষমতা প্রদর্শন করতে পারবে না। তো মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণেতাগণ ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতিতে বিশ্বাসী হলেও তারা উপলব্ধি করতে পেরেছিলেন যে শুধু ক্ষমতা স্বতন্ত্রীকরণ দ্বারা আসলে স্বেচ্ছাচারিতা রোধ করা যাবে না, এবং আসলে ব্যক্তি স্বাধীনতাও কখনো রোধ করা যাবে না। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণেতাগণ এটাও আসলে স্পষ্টভাবে অনুধাবন করতে পেরেছিলেন যে পূর্ণ ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি যদি কোনো বিশ্বের কোনো দেশে পুরোপুরিভাবে প্রয়োগ হয়, তাহলে সেই দেশে নিজস্ব যে প্রতিষ্ঠানগুলো তারা এখতিয়ারের বাইরে তারা ক্ষমতা প্রদর্শন করবে। সরকারের কোনো বিভাগ তখন স্বেচ্ছাচারী হওয়ার প্রবণতা রোধ করা এবং সরকারের যে ক্ষমতা অপব্যবহারটাকে সেটি প্রতিহত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির সাথে নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি জুড়ে দেন। তো এভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের যে শাসন ব্যবস্থাটা বা তাদের যে গঠন কাঠামোটা সেটি পরিচালিত হয়ে আসছে। তো আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির আমরা যদি কার্যকারিতা আলোচনা করি, যে আসলে কার্যকারী ক্ষেত্রে কতটুকু নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতিটা প্রচলিত আছে, তো তার একটি বিশ্লেষণ যদি আমরা দেখাই, যেমন আমরা দেখানো শুরু করব, তখনই তোমরা বুঝতে পারবে যে মার্কিন যুক্তরাষ্ট্রে এই নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতিটা আসলে বাস্তবিক অর্থে কতটুকু কাজ করে থাকে। যেমন আইন বিভাগ কর্তৃক তারা শাসন বিভাগীয় ক্ষমতাকে তারা কিভাবে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ আইন বিভাগ কিভাবে শাসন বিভাগের উপর তাদের নিয়ন্ত্রণ ক্ষমতাটা আসলে অধিষ্ঠিত করে। শাসন বিভাগের প্রধান হিসেবে আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি। তো মার্কিন শাসন বিভাগের প্রধান হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ এবং এছাড়া বৈদেশিক চুক্তি সম্পাদন করতে পারে।
এটি মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন বিভাগের প্রধান হিসেবে রাষ্ট্রপতির একটি বিশেষ ক্ষমতা। কারণ আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রচলিত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন হবার পর তাকে 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 পরামর্শ প্রদান করার জন্য বা তাকে তার দৈনন্দিন কর্মকাণ্ডে সাহায্য করার জন্য তিনি তার নিজস্ব খেয়াল খুশি মতো একটি উপদেষ্টা মণ্ডলীর একটি একটি কমিটি উনি গঠন করেন এবং এই উপদেষ্টা মণ্ডলীর শুধুমাত্র তাকে উপদেশই প্রদান করবে, কিন্তু বাস্তবিক অর্থের ক্ষমতাটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির কাছেই কিন্তু নিয়োজিত থাকে। তো মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি রাষ্ট্রপতি তিনি সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়োগ দান করে থাকেন। এছাড়া বৈদেশিক চুক্তিটাও কিন্তু তিনি সম্পাদন করে থাকেন। তো অবশ্য এসব ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে সিনেটের অনুমোদন প্রয়োজন হয়, যদিও এদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি তাদেরকে নিয়োগ প্রদান করে থাকেন এবং বৈদেশিক চুক্তিগুলো তিনিই সম্পাদন করে থাকেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এসব ক্ষেত্রে আমাদের আইনসভা অর্থাৎ সিনেটের অনুমোদন প্রয়োজন হয়। সিনেটের অনুমোদন ব্যতীত রাষ্ট্রপতি আসলে কোনো রাষ্ট্রের সাথে কোনো প্রকার সন্ধি বা কোনো প্রকার চুক্তি বৈদেশিক চুক্তি সম্পাদন করতে পারে না। আইনসভা শাসন বিভাগের প্রাত্যহিক কাজের ক্ষেত্রে অর্থ বরাদ্দ দেওয়ার যে একটি পরিকল্পনা প্রণয়ন করে থাকে। অর্থাৎ রাষ্ট্রপতি তার শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করতে গেলে যে অর্থ বরাদ্দ প্রয়োজন হয় সেটি আসলে সিনেট অনুমোদন দিয়ে থাকে বা সেটিকে বরাদ্দ দিয়ে থাকে। তো এই ক্ষেত্রে রাষ্ট্রপতি তার নিজস্ব খেয়াল খুশি মতো অর্থ বরাদ্দ দিতে কখনো পারে না। এছাড়া দুর্নীতি, দেশদ্রোহিতা এরূপ অভিযোগের ক্ষেত্রে কংগ্রেস নিম্নকক্ষের প্রেসিডেন্টের অভিশংসনের মাধ্যমে অপসারণের প্রস্তাব করতে পারে। তো কোনো কারণে যদি প্রেসিডেন্ট দুর্নীতিগ্রস্ত হয়, দেশদ্রোহিতা হয়, তখন এই আইনসভা বা প্রেসিডেন্টকে অভিশংসনের মাধ্যমে তাকে অপসারণের প্রস্তাব তিনি পেশ করতে পারেন। তো এরূপ প্রস্তাব বা অভিযোগের যে বিচার কার্য হয় সেটি হয়ে থাকে কিন্তু মার্কিন কংগ্রেসে, এবং প্রেসিডেন্টের আমরা দেখি প্রেসিডেন্ট সব আদেশ প্রেসিডেন্টের কোনো আদেশ যদি সংবিধান বহির্ভূত হয় তাহলে কিন্তু সেটি সুপ্রিম কোর্ট সেটিকে বাতিল করে দিতে পারে। অর্থাৎ সংবিধানের বাইরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কোনো প্রকার আদেশ দিতে পারবে না। তো এভাবে আমরা দেখি যে শাসন বিভাগকে আইন বিভাগ এভাবে নিয়ন্ত্রণ করে থাকে। অর্থাৎ রাষ্ট্রপতি তার শাসন বিভাগকে পরিচালনার ক্ষেত্রে তার নিজস্ব অধিক ক্ষমতা কখনো প্রদর্শন করতে পারে না। এখন বিচার বিভাগ কিভাবে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে সেটি আমরা এখন দেখব। প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার উপর অর্থাৎ শাসন বিভাগের যে একটি ক্ষমতা আছে সেই বিভাগের উপর বিচার বিভাগ নিরঙ্কুশ আরোপের মাধ্যমে ক্ষমতার ভারসাম্য নীতির প্রতিষ্ঠা ঘটাতে পারে। অর্থাৎ প্রেসিডেন্ট শাসন কার্যের প্রধান হলো তার ক্ষমতা কিন্তু আসলে অসীম নয়। যেমন আমরা দেখেছিলাম যে প্রেসিডেন্ট তার নিজস্ব খেয়াল খুশির মতো সংবিধান বহির্ভূত কোনো আদেশ সংসদে পাশ করতে পারবে না। প্রেসিডেন্টের শাসন বিভাগের আদেশ বা যেটিকে আমরা বলে থাকি ডিক্রি, সেটি সংবিধান বিরোধী হলে বা দেশদ্রোহী হলে সেটিকে উচ্চ আদালত সেটিকে বাতিল করার ঘোষণা দিতে পারে এবং এটি বাতিল হয়ে যাবে। তো এভাবে বিচার বিভাগও আমরা দেখি যে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করতে পারছে। এখন ঠিক একইভাবে যদি আমরা দেখি যে আইন বিভাগের উপর শাসন বিভাগের নিয়ন্ত্রণ, তো আইন বিভাগ যেটি কংগ্রেস, সেই কংগ্রেসকেও কিন্তু শাসন বিভাগ অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নিয়ন্ত্রণ করতে পারে। তো মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের 1 নম্বর ধারায় আমরা দেখে থাকি যে আইন সংক্রান্ত যে সকল আইনগুলো কংগ্রেসের হাতে আসলে অর্পণ করা হয়ে থাকে, কিন্তু কংগ্রেসের বিধান রাখা হয়েছে যে প্রেসিডেন্ট তার ভেটো ক্ষমতা প্রয়োগ করার মাধ্যমে কংগ্রেসের প্রণীত আইন সাময়িকভাবে বরখাস্ত করে দিতে পারে। অর্থাৎ কংগ্রেস যদি কংগ্রেসের উচ্চ কক্ষ যদি তার এখতিয়ারের বাইরে বা নিয়ন্ত্রণে অতিরিক্ত ক্ষমতা প্রদর্শন করে থাকে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি শাসন বিভাগের প্রধান হিসেবে ভেটো প্রয়োগের মাধ্যমে ওই আইনটিকে সাময়িকভাবে বাতিল করে দিতে পারে।
ঠিক একইভাবে বিচার বিভাগ ও আইন বিভাগের উপর নিয়ন্ত্রণ ও ক্ষমতা প্রতিষ্ঠা করতে পারে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রণীত আইনসমূহকে বৈধতা বিচার করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের কাছে ক্ষমতা অর্পণ করা হয়। তো কংগ্রেস প্রণীত কোনো আইনকে সংবিধান কিংবা ন্যায়নীতির বিরোধী হলে বা সংবিধান বহির্ভূত হলে সে আইনটিকে কংগ্রেসে পাশ হওয়া থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট সেটিকে বাতিল করে দেওয়ার এখতিয়ার রাখে, অর্থাৎ ক্ষমতা রেখে থাকে। তো এর মাধ্যমে আমরা দেখে থাকি যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের আইন বিভাগ তার নৈমিত্তিক কর্মকাণ্ডর মাধ্যমেই তাকে তার সময়টা বা তার কার্যাবলীটা অতিবাহিত করতে হবে। সে তার এখতিয়ার বহির্ভূত কোনো ক্ষমতা কখনো প্রদর্শন করতে পারবে না। ঠিক একইভাবে আমরা দেখি শাসন বিভাগও বিচার বিভাগকে নিয়ন্ত্রণ ও ক্ষমতা প্রতিষ্ঠা করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিচারপতিদের নিয়োগ প্রদান করে থাকে। তো এই নিয়োগ সিনেট কর্তৃক অনুমোদিত হলে তা বৈধ হয়। আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিচারপতিদের নিয়োগ করে থাকেন এবং এটি সিনেটে যদি সেটি পাশ হয়ে থাকে তাহলেই সেটি বৈধ হয়। তো প্রেসিডেন্ট আদালত কর্তৃক কোনো দণ্ডপ্রাপ্ত ব্যক্তির দণ্ডহ্রাস বা মওকুফ করতে পারেন, অর্থাৎ এটির ক্ষমতা রাখেন। এমনকি তিনি আদালতের রায়কে অকার্যকরও অনেক সময় করতে পারেন যদি সে আদালতের রায়টি মানবতা বিরোধী কোনো রায় হয় বা সেটি যদি জনগণের ব্যক্তি স্বাধীনতা বিরোধী কোনো রায় হয়, তাহলে সুপ্রিম কোর্টে সে রায়কে শাসন বিভাগ অর্থাৎ রাষ্ট্রপতি প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে সেটিকে বাতিল করার ক্ষমতা রেখে থাকে। তো আইন বিভাগও ঠিক একইভাবে বিচার বিভাগের উপর নিয়ন্ত্রণ ক্ষমতা প্রতিষ্ঠা করতে পারে। তো বিচার বিভাগ যেমন আইন বিভাগকে নিয়ন্ত্রণ করে, ঠিক তেমনি আমরা দেখি যে আইন বিভাগও অনেক ক্ষেত্রে বিচার বিভাগের নিয়ন্ত্রণ ঘটাতে পারে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস সে দেশের সুপ্রিম কোর্ট ব্যতীত অন্য কোনো ভোটকে তারা বিলুপ্ত করে দিতে পারেন এবং বিচারপতিকে অপসারিত করতে পারেন। তো মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস সাধারণত সে দেশের সুপ্রিম কোর্টের রায় ব্যতীত অন্য কোনো কোর্ট অথবা অন্য কোনো কোর্টের বিচারকদের রায়কে অন্য কোনো কোর্টের রায় এছাড়াও অন্যান্য বিচারককেও চাইলে অপসারিত করতে পারেন। অর্থাৎ সুপ্রিম কোর্ট ছাড়া যে অধস্তন আদালত আছে সে অধস্তন আদালতের রায়কে মার্কিন যুক্তরাষ্ট্রের আইন বিভাগ সেই রায়কে পুরোপুরিভাবে বাতিল করে দেওয়ার ক্ষমতা আছে। তো মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান যে একটি বিবর্তিত রূপ যদি আমরা দেখি, যে কিছু ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের এই নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির যে প্রয়োগ সেটি কিছু ক্ষেত্রে পরিবর্তিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির মূলে রয়েছে শাসন বিভাগ ও আইন বিভাগের পারস্পরিক সম্পর্ক এবং এই নিয়ন্ত্রণ সবচেয়ে বেশি অনেক সময় লক্ষণীয়। যেমন আমরা দেখি যে এর কিছু গুরুত্বপূর্ণ কিছু জিনিস রয়েছে, যে মার্কিন যুক্তরাষ্ট্রে কঠোর দলীয় ব্যবস্থার উন্মেষ ঘটানোর জন্য দলীয় ঐক্য, শৃঙ্খলা এবং সংহতি বজায় রাখার স্বার্থে শাসন বিভাগ এবং আইন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ একটি সম্পর্ক বজায় রাখতে হয়। এজন্য কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে কারণ বিশ্বের যে কোনো গণতান্ত্রিক দেশের শাসন ব্যবস্থা কিন্তু দলীয় নীতির উপরে ভিত্তি করে প্রতিষ্ঠিত এবং দলীয় ব্যবস্থাটাকে আরও বেশি শক্তিশালী এবং কার্যকর করতে হলে অবশ্যই এই আইন বিভাগ এবং শাসন বিভাগের মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্ক থাকতে হবে, না হলে দেশের সরকারিত রাষ্ট্র পরিচালনা করার জন্য দুরূহ হয়ে পড়বে। কেন্দ্রীয় সরকারের ক্ষমতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের আঞ্চলিক যে সরকারগুলো সেগুলো বিশ্বে নিজেদের যে ক্ষমতা তা বৃদ্ধি করার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা বৃদ্ধির যে প্রয়োজনীয়তা সেটি উপলব্ধি করে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা বৃদ্ধির যে প্রক্রিয়াগুলো সেগুলো আমরা দেখছি, যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের এক সময় কংগ্রেসের যে ক্ষমতা ছিল সেই কংগ্রেসের ক্ষমতা আস্তে আস্তে দিন দিন বেড়ে চলছে এবং তাই আইন বিভাগ এবং শাসন বিভাগের মধ্যে যে সম্পর্কটা সেটি আসলে খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও আমরা দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কার্যক্রম
মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রীয় কার্যক্রম, সেই রাষ্ট্রীয় কার্যক্রম অনেক অনেক ব্যাপক হারে বেড়ে গিয়েছে, এবং তাই শাসন বিভাগ এবং আইন বিভাগের মধ্যে যদি নিয়ন্ত্রণ এবং ভারসাম্য নীতির এর মাধ্যমে যদি একটি সম্পর্ক গড়ে তোলা না যায়, তাহলে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে বহুমুখী সমস্যার সমাধান বহুমুখী সমস্যায় পড়তে হবে। তো এজন্য আমরা বলতে পারি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান শুধু ক্ষমতার তার স্বতন্ত্রীকরণ নীতিতেই যে কার্যকর হয়নি তা না, সেটি এই নীতির সাথে নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির যে একটি সুন্দর সমন্বয় সাধন করার মাধ্যমে তারা প্রচেষ্টা গ্রহণ করেছে। এটিও কিন্তু অনেকাংশে আমরা লক্ষণীয় একটি বিষয় হিসেবে আমরা দেখে থাকি, এবং দেখা যায় যে নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি কার্যকর হওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো বিভাগের পক্ষে সংবিধান বহির্ভূত ক্ষমতা চর্চা করে স্বৈরাচারী হওয়ার যে একটি আশঙ্কা, সেটি অনেকাংশে নেই বললেই চলে। কারণ নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির যে একটি আলোচনা আমরা দেখলাম, সেই আলোচনার ভিত্তিতে আমরা বলতে পারবো যে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো বিভাগ আসলে পুরোপুরিভাবে অত্যধিক ক্ষমতা কখনো প্রদর্শন করতে পারবে না, এবং আধুনিককালে আমরা দেখি যে শাসন বিভাগের ক্ষমতা আমরা বহু অংশে বেড়ে যাচ্ছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে শাসন ব্যবস্থা, নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতিটা আমরা কিছুটা কিন্তু অনেকাংশে কিন্তু অকার্যকর হয়ে যাচ্ছে, এবং এর মাধ্যমে যে নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির আমাদের কিছু সীমাবদ্ধতা আমরা লক্ষ্য করি। যেহেতু অনেকাংশে এই নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতিটাকে আমরা অকার্যকর হতে দেখছি, তো আসলে এই অকার্যকর হবার পিছনে কারণগুলো আসলে কি, সেটা এখন আমরা দেখব। যেমন বিচার বিভাগের আধিপত্য দিন দিন বেড়ে যাচ্ছে। ক্ষমতার ও নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিচার বিভাগের আধিপত্য ও যে ধারণা, সেটি দিন দিন বেড়ে চলছে। এই নীতির ফলে সুপ্রিম কোর্ট নিজেকে মার্কিন যুক্তরাষ্ট্রের অভিভাবক হিসেবে সুপ্রতিষ্ঠিত করার যে প্রবণতা, সেটি আসলে দেখা যাচ্ছে। মার্কিন সংবিধানে আমরা দেখে থাকি যে অর্থ এবং ব্যাখ্যা সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুসারে আসলে হয়ে থাকে, এবং বিচার বিভাগ কংগ্রেস প্রণীত আইন এবং শাসন বিভাগের মাধ্যমে যে বৈধতার যে বিচার, সেই বিচারটিও তারা করে থাকে, এবং বিচার বিভাগের এই যে একটি ব্যবস্থায় এবং এই ব্যবস্থার ফলে আইন এবং শাসন বিভাগের উপর বিচার বিভাগের কর্তৃত্ব কায়েম করার যে একটি প্রচেষ্টা, সেই প্রচেষ্টার মাধ্যমে তারা সাহায্য পাচ্ছে, এবং এই কর্তৃত্বের ফলে শাসন ব্যবস্থার বিচার বিভাগ সবসময় আধিপত্যের যে একটি স্বৈরাচারী ভূমিকায় তারা অবতীর্ণ হচ্ছে, এবং এর যে বাস্তব রূপ, তার প্রধান উদ্দেশ্য হচ্ছে গিয়ে কংগ্রেস কর্তৃক প্রণীত যে সকল বিল আছে, সেই বিলটি অনেক সময় সুপ্রিম কোর্ট সেটিকে বাতিল বলে সেটিকে পুরোপুরিভাবে বাতিল বলে দিচ্ছে। তো এর ফলে দেখা যাচ্ছে যে কিছু কিছু গুরুত্বপূর্ণ বিলও কিন্তু এই বিচার বিভাগের যে একটি অভিভাবকত্ব মনোভাবের কারণে কিন্তু বাতিল হয়ে যাচ্ছে। এজন্য আমরা দেখে থাকি যে আইন যে নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির ক্ষেত্রে আমাদের কিছু কিছু সীমাবদ্ধতা লক্ষ্য করা যায়। এছাড়া আমরা দেখি যে শাসন বিভাগের উপর আইন বিভাগের যে প্রাধান্য, সেটি প্রতিষ্ঠা করা। ক্ষমতা নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির প্রয়োগের ফলে মার্কিন কংগ্রেসের ভূমিকা, সেটি কখনো কখনো আধিপত্যমূলক অবস্থায় তারা উপনীত হয়ে আসছে। অর্থাৎ আমরা দেখে থাকি যে শাসন বিভাগ এবং আইন বিভাগের যে একটি প্রাধান্য করার যে একটি মানসিকতা, সেটি অনেকাংশে কিন্তু লক্ষণীয় হয়ে যাচ্ছে। যেমন 1973 সালে আমরা দেখি যে কংগ্রেসের প্রবল বিরোধিতার ফলে তৎকালীন রাষ্ট্রপতি নিক্সন পদত্যাগ করতে কিন্তু বাধ্য হন। তো কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের পররাষ্ট্র যে সমন্বয়ক যে কমিটি, রাষ্ট্রপতি বিষয়ক বহু সিদ্ধান্তকে তারা প্রতিরোধ করতে সমর্থন হয়। তো সেই উদাহরণস্বরূপ হিসেবে আমরা দেখতে পারি যে ভারতের আণবিক জ্বালানি সরবরাহের ক্ষেত্রে রাষ্ট্রপতি কার্টারের প্রস্তাব সিনেট সেটি প্রত্যাখ্যান করে থাকে, এবং এর ফলে মার্কিন শাসন ব্যবস্থায় যে ক্ষমতার যে আইন বিভাগ, সেটি দ্বারাই নিয়ন্ত্রিত হয়ে আসছে। তো এই সকল ভিত্তিতে আমরা দেখে থাকি
যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটি বলিষ্ঠ ও তো ক্ষমতা, যেটি নাকি মূলত অষ্টাদশ শতাব্দীর আর্থসামাজিক অবস্থার প্রেক্ষাপটে মার্কিন সংবিধান রচয়িতাগণ নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির পরিকল্পনা করেছিলেন। কিন্তু পরবর্তীকালে যদি আমরা দেখি যে পরিবেশ নীতির ফলে বা তার প্রাসঙ্গিকতার ক্ষেত্রে অনেকাংশেই তা কিন্তু হারিয়ে যায়, এবং এর ফলে ফলে অনেক সময় দেখা যায় যে আইন বিভাগ শাসন বিভাগ কে আধিপত্য বিস্তার লাভ শুরু করে, আবার কখনো কখনো শাসন বিভাগ ও আইন বিভাগের উপরে তারা আধিপত্য প্রতিষ্ঠায় তারা সমর্থন হয়। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা বিভিন্ন বিভাগের মধ্যে নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির যে মূল উদ্দেশ্য সেটি আসলে সফল হয়নি। তো আজকের ক্লাসে আমরা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি কি, মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির প্রয়োগ এবং বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতিটা আসলে কতটুকু কার্যকর সেই বিষয় সম্পর্কে আজকে আমরা জানলাম। তো আশা করি আগামী ক্লাসে তোমাদের সাথে আবার অন্য একটি টপিক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। ধন্যবাদ।